সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কেম ম্যাথ 0987 নতুন নতুন ম্যাথের ট্রিক সম্বন্ধে জানার জন্য। আর ওপরে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে তোমরা আমাদের ছাড়া ভিডিওগুলি সবার আগে পেয়ে যাও। হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেম ম্যাথ 0987। দেখো, ক্লাস 9-এ তোমরা যারা আছো তোমরা জানো যে আমি আগের ভিডিও পর্যন্ত 25 দাগের অঙ্ক পর্যন্ত করিয়েছিলাম বৃত্তের ক্ষেত্রফল অধ্যায়ের। ঠিক আছে, অধ্যায় নাম্বার 18 এর 25 দাগের অঙ্ক পর্যন্ত করিয়েছিলাম। আজকে আমি 26 দাগ থেকে কন্টিনিউ করছি। দেখো, 26 দাগের একের অঙ্কটা কি বলেছে, এমসিকিউ প্রশ্ন। 26 দাগের 5টা অঙ্ক করবো আর 27 দাগের কয়েকটা করব, ব্যাস শেষ। চল, কি বলছে 26 দাগের একের অঙ্কটা? বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y একক আর ব্যাসার্ধ দৈর্ঘ্য z একক হলে x বাই ওয়াই জেড। তাহলে এক্সটা বলেছে ক্ষেত্রফল, পরিধিটা বলেছে y আর ব্যাস বলেছে z। তাহলে x বাই ওয়াই জেডের মান বের করতে বলেছে। চলো দেখে নিই। দেখো, তাহলে আমাকে এক্সটা বলে দিয়েছিল ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কোয়ার হয়ে যাবে হচ্ছে ক্ষেত্রফল এক্স, ওয়াইটা হয়ে যাবে 2 পাই আর, কেননা পরিধি বলেছিল ওয়াইটা, আর জেডটা বলেছিল ব্যাস অর্থাৎ 2r। তাহলে এক্স বাই ওয়াই জেডের ভ্যালু বের করতে বলেছে। এক্স মানে পাই আর স্কোয়ার বাই ওয়াই মানে হচ্ছে 2 পাই আর ইন্টু জেড মানে হচ্ছে 2r। তাহলে কাটাকুটি করলে তোমার এটা হয়ে গেল 1/4, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 26 দাগের একের উত্তরটা বেরিয়ে গেল, এক্স বাই ওয়াই জেডের মানটা বেরিয়ে গেল 1/4, অর্থাৎ অপশান বি। চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, 2 দাগের অঙ্কটা বলেছে যে একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয় ক্ষেত্রফলের অনুপাত কত। তার মানে একটা বৃত্তের একবার বর্গক্ষেত্রটা বাইরে থাকবে, একবার বর্গক্ষেত্রটা ভেতরে থাকবে, এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা কত হবে সেটা বের করতে বলেছে। চলো তাহলে প্রথমটা হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্র, পরেরটা হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্র। দেখো, এই অঙ্কগুলোকে আমি একটু বড় বড় করে করেছি, তোমরা যদি শর্টকাট টেকনিক শিখতে চাও তো শেখানো যেতে পারে, বাট আমি অঙ্কগুলোকে একটু বড় করে এখন করেছি। তার কারণটা হচ্ছে যে এই অঙ্কগুলো যদি তোমরা বড় করে না করো তাহলে বুঝতে পারবে না পুরো ব্যাপারটা, যদি শর্টকাট টেকনিক করতে চাই। তাহলে দেখো, এইটা হচ্ছে সেই বৃত্তটা, আর পরিলিখিত বর্গক্ষেত্র মানে বর্গক্ষেত্রটা বাইরে আছে, আর এটা হচ্ছে সেই বৃত্তটা, অন্তর্লিখিত বর্গক্ষেত্র মানে বর্গক্ষেত্রটা ভেতরে আছে। এবারে এই ক্ষেত্রে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করতে হবে, আর এই ক্ষেত্রে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করতে হবে, দুটো অনুপাত করে দিতে হবে। তাহলে দেখো, যখন পরিলিখিত বর্গক্ষেত্র তখন বর্গক্ষেত্রের বাহু কত হবে 2r, অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্যটাই বর্গক্ষেত্র হয়ে যাবে, বর্গক্ষেত্রের বাহু হয়ে যাবে। তখন তুমি দেখতে পাচ্ছ, আমি যদি ধরে নিই যে এই বৃত্তটা ব্যাসটা 2r, তাহলে এই ব্যাসটা মানেই তো এই বর্গক্ষেত্রের বাহুটা, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুটা হয়ে যাবে 2r, অর্থাৎ ক্ষেত্রফলটা হয়ে যাবে 2r তার স্কোয়ার মানে 4r স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এত বর্গ একক হয়ে যাবে আমার এই মানে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সেম ধরো সেম বৃত্তের ব্যাসটা হচ্ছে 2r, কিন্তু যখন অন্তর্লিখিত বর্গক্ষেত্র হবে তখন বর্গক্ষেত্রের কর্ণটা হয়ে যাবে বৃত্তের ব্যাস। এটা অনেকবার বলেছি আমি আগে বৃত্তের ক্ষেত্রফল অধ্যায় করার সময় অঙ্কগুলো। তাহলে বৃত্তের মানে যখন অন্তর্লিখিত বর্গক্ষেত্র, ঠিক আছে, তখন বৃত্তের ব্যাস হয়ে যাবে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান 2r, তার মানে বাহু রুট 2 সমান সমান 2r। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি, বাহু রুট 2 সমান সমান 2r। তাহলে তোমার বাহুটা কত বেরিয়ে গেল এখান থেকে 2r ইন্টু, মানে এখান থেকে এখন নিচে কর্ণের নিরসন করলাম, এই রুট 2টা নিচে চলে আসলো, এই রুট 2টাকে ওঠানোর জন্য ওপর নিচে রুট 2 দিয়ে গুণ করলাম। তাহলে নিচে হয়ে গেল 2 আর ওপরে হয়ে গেল রুট 2। তাহলে এবার দেখো, এই 2 আর এই 2 কেটে গেল, আর এই রুট 2r, অর্থাৎ বাহু হয়ে গেল রুট 2r। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে যাবে, বাহু পেয়ে গেলাম রুট 2r। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু স্কোয়ার মানে রুট 2r তার হোল স্কোয়ার, তার মানে 2r স্কোয়ার হলো। তাহলে এবারে এইটা ইস টু এইটা করে দিই। তাহলে দেখো, এইটা ইস টু এটা করে দিই, বেরিয়ে গেল 2:1। তার মানে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে কি, 2 দাগের অঙ্কটা একদম ইজি। পরিলিখিত বর্গক্ষেত্র থেকে আমি বর্গক্ষেত্রের প্রতিটা বাহু বার করলাম, অন্তর্লিখিত বর্গক্ষেত্র থেকে প্রতিটা বাহু বার করলাম, বাহু স্কোয়ার করে দিলাম, ক্ষেত্রফল পেয়ে গেলাম, ক্ষেত্রফল দুটোর অনুপাত করে দিলাম, বেরিয়ে গেল আমার 2:1, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট অঙ্কটা পড়ে নিই। দেখো, 3 দাগের অঙ্কটা কি বলেছে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তার মানে কি, একটা বৃত্তাকার ক্ষেত্রের পরিধি অর্থাৎ 2 পাই আর, আর ক্ষেত্রফলের সাংখ্যমান মানে কি, সংখ্যায় প্রকাশিত মান। অর্থাৎ দেখা গেল যে পরিধিটাও 44 বেরোলো, ক্ষেত্রফলও 44 বেরোলো, কিন্তু পরিধিটা 44 সেমি আর ক্ষেত্রফলটা 44 বর্গ সেমি। অর্থাৎ সংখ্যায় যে প্রকাশিত মানটা ওটা সমান বেরোবে, বাট এককটা আলাদা হবে।
অর্থাৎ বৃত্তাকার ক্ষেত্রে পরিধি যা বেরিয়েছে ক্ষেত্রফলও তাই বেরিয়েছে, তাহলে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে ওই বৃত্তটার মানে যে বৃত্তের পরিধি আর ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, ওই বৃত্তের পরিলিখিত যে বর্গক্ষেত্রটা মানে বাইরে যে বর্গক্ষেত্রটা আছে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে, চলো দেখে নিই। তাহলে আমাকে বলেছিল কি যে পরিধি আর ক্ষেত্রফলের সাংখ্যমান সমান সংখ্যায় প্রকাশিত মান, তাহলে এখান থেকে দেখো 2πr সমান সমান πr স্কোয়ার, পরিধি মানে 2πr, ক্ষেত্রফল মানে πr স্কোয়ার, দুটোকে সমান দেখালাম, কাটাকুটি করে আর এর ভ্যালু পেয়ে গেলাম 2, তাহলে 2 একক বেরিয়ে গেল আমার তোমার ওই ব্যাসার্ধ ওই বৃত্তটার। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধটা 2 জানি, তাহলে ব্যাস কত 4, তাহলে ব্যাস 4। এবারে আমি জানি কি যে এই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র মানে এরকম হবে, বাইরে থাকবে বর্গক্ষেত্রটা, তাহলে এই বর্গক্ষেত্রে প্রতিটা বাহু কত হবে, এটার ব্যাস অর্থাৎ 4, তার মানে এটাও 4 এটাও 4 এটাও 4 এটাও 4, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি, বাহু √2, তাহলে আমি তো জানি যে প্রত্যেকটা বাহু 4 করে, প্রত্যেকটা বাহু 4 করে, তাহলে বাহু √2 অর্থাৎ বাহু √2, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা বাহু আমি পেয়ে গেলাম 4 একক করে, তাহলে বর্গক্ষেত্রে কর্ণ কত হবে 4√2, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রে কর্ণ কত হবে 4√2 একক, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কটা যাওয়া যাক। দেখো 4 দাগের অঙ্কটা কি বলছে, 4 দাগের অঙ্কটা বলছে যে একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে একটা সমবাহু ত্রিভুজে একবার পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল আর একবার অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফলের অনুপাতটা বার করতে বলেছে, চলো দেখে নিই কীভাবে বের করবো। তাহলে এইটা হচ্ছে পরিলিখিত বৃত্ত, অর্থাৎ সমবাহু ত্রিভুজটা বাইরে আছে আর বৃত্তটা সমবাহু ত্রিভুজটা ভেতরে আছে আর বৃত্তটা বাইরে, পরিলিখিত মানে বৃত্ত বাইরে, পরিবৃত্ত, ঠিক আছে। তাহলে এবার দেখো আমাকে এই সমবাহু ত্রিভুজে কী বলে দিয়েছে, আমাকে সমবাহু ত্রিভুজে কিচ্ছু বলে দেয়নি, ঠিক আছে। আমি প্রত্যেকটা বাহু ধরে নিলাম এ, ঠিক আছে। তাহলে এবারে তুমি আমাকে বলো এর পরিবৃত্তের ব্যাসার্ধটা কত হয়ে যাবে, এই ওয়ে না, এই ওয়েকে কেন্দ্র করে বৃত্তটা টানলেই তো আমি পরিবৃত্তটা পাবো, তাহলে এই ওয়েটাই আমার বের করতে হবে, ঠিক আছে। এই ওয়েটাই আমার বের করতে হবে, তাহলে আমি এডিটা জানি তো, এডি মানে কি সমবাহু ত্রিভুজের উচ্চতা, তাই সমবাহু ত্রিভুজের উচ্চতা এডি সমান কত √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, মানে √3/2 ইন্টু এ, এটা হয়ে গেল আমার এডি অর্থাৎ সমবাহু ত্রিভুজের উচ্চতাটা এডিটা। তাহলে আমরা একটা জিনিস জানি তো যে এই পয়েন্টটাকে আমরা কি বলি মধ্যমা, ভরকেন্দ্র, ঠিক আছে, ভরকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এই পয়েন্টে এই উচ্চতাটা কত ইস্টু কত অনুপাতে বিভক্ত হয়, 2:1 অনুপাতে, এই যে 2:1 অনুপাতে, অর্থাৎ এ ও ইস্টু ওডি সেটা হয়ে যাবে তোমার 2:1, তাহলে ওয়ে সমান সমান 2/3 এডি, এটা হবে তো। তার কারণ কি আমার যে ওয়েটা দরকার, তাহলে ওয়ে আনুপাতিক ভাগার করলে কত হবে, ওয়েটা 2/2 + 1 ইন্টু এডি, অর্থাৎ এই পুরোটার এডিটার, এই পুরো এডিটার ওয়েটা কত ভাগ 2/3 ভাগ, তাহলে এডির দৈর্ঘ্য আমি জানি √3/2 ইন্টু এ, তার মানে এটা বেরিয়ে গেল আমার বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, ওয়ে অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধটা জানি ওয়ে, সেটা হয়ে যাবে তোমার পরিবৃত্তের ব্যাসার্ধটা হয়ে গেল তোমার কত √3a/3, ঠিক আছে। দেখো তাহলে এবারে ক্ষেত্রফলটা তাহলে কত পেয়ে গেলাম পাই ইন্টু r স্কোয়ার, তাহলে ব্যাসার্ধটা জেনে গেছি তো √3a/3, তাহলে এটা কাটাকুটি করে তোমার বেরিয়ে গেল কত a স্কোয়ার মানে পাই a²/3 বর্গ একক, এটা বেরিয়ে গেল তোমার পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল। সেমভাবে অন্তর্লিখিত মানে কি সমবাহু ত্রিভুজটা বাইরে থাকবে আর বৃত্তটা ভেতরে থাকবে, তাহলে তখন কী হবে এই উচ্চতার এইটুখানি এই ওডিটা নেব, তার কারণ এইটাকে যদি ব্যাসার্ধ করে তুমি বৃত্তটা আঁকো তাহলে তুমি অন্তর্বৃত্ত পাবে, আর এটাকে ব্যাসার্ধ করে যদি তুমি বৃত্তটা আঁকো তাহলে তুমি পরিবৃত্ত পাবে, অর্থাৎ 1/3 অংশ নেব, আগের মতোই করব, খালি 2/3 অংশ নেব না 1/3 অংশ নেব, ওডিটা লাগবে আমার। তাহলে ওডিটা পেয়ে গেলাম আমি 1/3 ইন্টু √3/2 ইন্টু এ, তাহলে ওখান থেকে পেয়ে গেলাম √3a/6 একক, তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম পাই ইন্টু √3a/6 তার হোল স্কোয়ার, তার মানে পাই ইন্টু a²/12 এত বর্গ একক, ঠিক আছে। তাহলে এবার আমাকে কী বলেছে অনুপাত, চলো তাহলে দেখো আমি অনুপাত করে দিয়েছি, অনুপাত করে আমার বেরিয়ে গেছে 4:1 উইচ ইজ দ্য রিকোয়ার্ড আনসার, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরে অঙ্কটা দেখো 5 দাগের অঙ্কটা কি বলছে, একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস 20 সেমি ও বহির্ব্যাস 22 সেমি, তার মানে একটা লোহার পাত আছে যার অন্তর্ব্যাস বলয়াকৃতি, যার অন্তর্ব্যাস বলে দিয়েছে 22 সেমি, মানে 2 স্মল আর সমান সমান 20 আর বহির্ব্যাস 2 ক্যাপিটাল আর সমান সমান 22 সেমি,
তাহলে বলয়টিতে কতটা লোহার পাত আছে। তাহলে আমি ভেতরের দিকের ক্ষেত্রফল বার করবো, বাইরের দিকের ক্ষেত্রফল বার করবো। বাইরের দিকের ক্ষেত্রফল থেকে ভেতরের দিকের ক্ষেত্রফল মাইনাস করে দেবো, তাহলে লোহার পাত কতটা আছে পেয়ে যাবো। চলো তাহলে বাইরের দিকের মানে বহির্ব্যাস বলে দিয়েছে 2 ক্যাপিটাল আর সমান সমান 22, তার মানে ক্যাপিটাল আর সমান সমান 11 ব্যাসার্ধ, 2 স্মল আর সমান সমান 20, তাহলে আর সমান সমান 10। তাহলে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার, সেটা মানে হচ্ছে আমার বলয় আকৃতি লোহার যে ক্ষেত্রফলটা সেটা। তাহলে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বের করে দিলাম, দেখো 66 বর্গ সেমি বেরোলো, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ব্যাসার্ধ বের করলাম, বাইরের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফল মাইনাস দিয়ে দিলাম, তাহলে বলয় আকৃতি লোহার পাতের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। চলো এবার তাহলে আমরা 27 দাগের অঙ্ক দ্বারাতে ঢুকে যাই। চলো তাহলে দেখো 27 দাগ 11টা কি বলেছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে, ঠিক আছে। আচ্ছা 10% বৃদ্ধি করা মানে কি? 10% বৃদ্ধি করা মানে হচ্ছে তোমার 100তে 110 করেছে, ঠিক আছে, অর্থাৎ আগে 100 ছিল এখন 110 হয়েছে। তাহলে বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ ধরো আগে 100 ছিল, তাহলে এখন 110 হয়েছে। তাহলে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 8-এ করেছো, ঠিক আছে। তাও একবার করছি, মানে প্রথমে তোমার বৃত্তাকার ধরো ক্ষেত্রের ব্যাসার্ধ ছিল আর, তারপর 10% বৃদ্ধি করার পরে মানে কিছু একটা হয়েছে। তাহলে প্রথমে বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ ছিল আর, ওটা থেকে ক্ষেত্রফল বার করব। পরে 10% বৃদ্ধি করার পর যে ব্যাসার্ধ হবে তার জন্য ক্ষেত্রফল বার করব। তাহলে পরেরটা ক্ষেত্রফল মাইনাস আগেরটা ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বাই একদম আগের ক্ষেত্রফল ইন্টু 100 বেরিয়ে যাবে আমার রেকর্ড আনসার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি। চলো দেখে নিই। তাহলে দেখো 27 দাগের আগেরটা আমি কি লিখে নিলাম, যে ধরি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ সমান সমান আর একক। তাহলে ক্ষেত্রফল সমান সমান কত হবে, পাই আর স্কোয়ার বর্গ একক। এখন 10% বৃদ্ধি করা হলে ব্যাসার্ধ কত হবে, যদি আমি 10% বৃদ্ধি করি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ, তাহলে 10% বৃদ্ধি করা হলে ব্যাসার্ধ কত হবে, আর প্লাস আর ইন্টু 10/100, মানে আর তো ছিলই ব্যাসার্ধ, আর এর আরও 10% বৃদ্ধি করেছি, তাহলে টোটাল বৃদ্ধিটা হয়ে যাবে, মানে বৃদ্ধি হয়ে টোটাল ব্যাসার্ধ হবে আর প্লাস আর ইন্টু 10/100। এখানে যদি আমি শুধুমাত্র লিখতাম যে ব্যাসার্ধের বৃদ্ধি হবে, তাহলে কিন্তু এই আরটা লিখতাম না, শুধুমাত্র এইটা লিখতাম আর ইন্টু 10/100। আর যেহেতু ব্যাসার্ধ হবে 10% বৃদ্ধি করার পরে, তাহলে এইটা 11r/10 একক, ঠিক আছে। তাহলে তখন ক্ষেত্রফল কত হবে, পাই ইন্টু আর স্কোয়ার, কেননা এখন তো ব্যাসার্ধ বেড়ে গিয়ে এত হয়ে গেছে, এত একক, তাহলে তখন ক্ষেত্রফল বের করে নিলাম এত বর্গ একক। তাহলে পূর্বে ক্ষেত্রফল কত ছিল, পাই আর স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটা, পরের ক্ষেত্রফল মাইনাস একদম আগের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হয়ে গেল 21/100 ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি মানে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, বৃদ্ধি বাই একদম পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100, এই পাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে 100 কেটে গেল, অর্থাৎ 21 বর্গ একক, অর্থাৎ শতকরা 21% বৃদ্ধি পাবে, ঠিক আছে। সরি, শতকরা 21% না, শতকরা 21 বর্গ একক বৃদ্ধি পাবে, অথবা ক্ষেত্রফল বৃদ্ধি 21%। পার্সেন্ট দিলে শতকরা বলবে না, শতকরা দিলে পার্সেন্ট লেখা যাবে না, ঠিক আছে। চলো তাহলে পরে অঙ্কটা যাওয়া যাক। দেখো 2 দাগের অঙ্কটা কি বলছে, দেখো 2 দাগের অঙ্কটা বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে, একটা বৃত্তাকার ক্ষেত্রে কাকে হ্রাস করেছে, পরিসীমা সারকামফারেন্স। তাহলে একটা বৃত্তাকার ক্ষেত্রে পরিসীমা 50% হ্রাস করলে মানে কমালে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পায়। মানে যদি পরিসীমাকে আমি 50% কমাই, তাহলে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। দেখো এই অঙ্কটা কিন্তু একটা ভালো অঙ্ক, ট্রিকি অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু সবাই বুঝতে পারবে না, আমি বোঝাচ্ছি ভালো করে দেখো। তাহলে দেখো ধরে নিলাম যে প্রথমে পরিসীমা হচ্ছে 2π আর একক, অর্থাৎ তখন ব্যাসার্ধ আর একক ছিল, ঠিক আছে। প্রথমে পরিসীমা হচ্ছে 2π আর একক, এবারে আমি 50% কমিয়েছি তো পরিসীমাকে, এটা তো পরিসীমা, এটাকে 50% কমিয়েছি মানে হাফ করে দিয়েছি। তাহলে আমি যদি 50% পরিসীমা কমাই, কমানোর পরে এখন তাহলে পরিসীমা কত হবে, আগে ছিল কত 2π আর, এখন এটার 50% আরও কমিয়ে দিয়েছি, তার মানে 2π আর/2, 50% মানে 2 মানে হাফ, তাহলে এটা কাটা পাই আর, তাহলে 2π আর মাইনাস পাই আর মানে পাই আর, অর্থাৎ 2π আর এর হাফ হয়ে গেছে, অর্থাৎ পাই আর হয়ে গেছে এখন পরিসীমা। তাহলে পাই আর থেকে যদি আমি 2π আর আকারে প্রকাশ করি, অর্থাৎ ব্যাসার্ধ কত হয়ে গেছে r/2, তার মানে কি, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে। তার মানে আমি যদি পরিসীমা অর্ধেক করি, ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে r/2। দেখো 2 ইন্টু পাই ইন্টু এখানে কি থাকে, ব্যাসার্ধ থাকে, তো তাহলে ব্যাসার্ধের জায়গায় r/2 লিখেছি, এটাকে অ্যাডজাস্ট করে, তার মানে ব্যাসার্ধটা কত r/2, তার মানে আগে ক্ষেত্রফল কত ছিল পাই আর স্কোয়ার, তার কারণ 2π আর যখন ছিল তখন তো ব্যাসার্ধ তোমার আর ছিল, কিন্তু এখন পরিধি কমানোর পরে পাই আর হয়েছে, এবারে ওটাকে 2π আর এর ফরম্যাটে লিখে ব্যাসার্ধ এত, তাহলে আগের ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার, এখন ক্ষেত্রফল হচ্ছে পাই, আরটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়ে r/2, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে, তাহলে r/2 তার স্কোয়ার, অর্থাৎ পাই r² বাই 4। তাহলে ক্ষেত্রফল হ্রাস কতটা হলো, আগের ক্ষেত্রফল থেকে আমি বাদ দিলাম কত
পাই ইন্টু আর স্কোয়ার বাই 4, ঠিক আছে। বাদ দিলে তোমার হয়ে গেল, এটা হয়ে গেল পাই আর স্কোয়ার ইন্টু 3/4 বর্গ একক, ঠিক আছে। তাই শতকরা হ্রাস কত? ক্ষেত্রফল হ্রাস বাই একদম পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100, কাটাকুটি করলাম 3/4 75, অর্থাৎ 75 বর্গ একক, অর্থাৎ 75% কমে যাবে ক্ষেত্রফল, ঠিক আছে। তার মানে পরিধি যদি 50% কমায়, ক্ষেত্রফল 75% কমে যাবে, ঠিক আছে। অঙ্কটা খুবই ট্রিকে ছিল, ভালো অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক। 3 দাগের অঙ্কটা ভালো অঙ্ক। ভালো অঙ্ক বলতে কি, দেখতেই ভালো, করতে খুব সোজা। সেটা হচ্ছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 মিটার বলে দিয়েছে। একটা বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 8 মিটার। অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলে x গুণ হবে। তাহলে একটা বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 8 মিটার, অন্য একটা বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে, তাই এটা ধরে নেব যে এত হবে, ক্যাপিটাল আর। তাহলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের, মানে এই যে বৃত্তটার ক্ষেত্রফল ক্যাপিটাল আর যে ধরলাম ব্যাসার্ধটা, ওটার ক্ষেত্রফলটা প্রথম বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ার এর x গুণ হবে, ঠিক আছে। চলো দেখে নিই। তাহলে দেখো আমি ধরে নিলাম যে, প্রথমে ধরে নিলাম যে একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ সমান সমান আর মিটার, ধরি অন্য বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ সমান সমান ক্যাপিটাল আর মিটার, ঠিক আছে। তাহলে প্রশ্ন মতে পাই ক্যাপিটাল আর স্কোয়ার সমান সমান এক্স ইন্টু পাই স্মল আর স্কোয়ার, তাই সেটাই তো বলে দিয়েছে যে দ্বিতীয় মানে ওই বড় যে মানে দ্বিতীয় যে বৃত্তটা ছিল তার ক্ষেত্রফলটা প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ হবে। তাহলে আর ইকোয়ালস টু হয়ে যাবে রুট ওভার আর স্কোয়ার এক্স, তার মানে ক্যাপিটাল আর ইকোয়ালস টু হয়ে যাবে আর রুট ওভার এক্স মিটার, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল ক্যাপিটাল একটা আর রুট ওভার এক্স মিটার। তাহলে বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধটা আমি স্মল আর ধরেছিলাম, অন্য বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ ধরে নিলাম ক্যাপিটাল আর। তাহলে প্রশ্ন মতে কি, দ্বিতীয় বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান পূর্বের বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের এক্স গুণ, তার মানে ক্যাপিটাল হয়ে গেল রুট ওভার আর স্কোয়ার এক্স, অর্থাৎ ক্যাপিটাল হয়ে গেল, ক্যাপিটাল আরটা হয়ে গেল আর রুট ওভার এক্স মিটার হলো। তাহলে ব্যাসার্ধটা পেয়ে গেলাম আর রুট ওভার এক্স মিটার। চলো এবার নেক্সট অঙ্কতে যাওয়া যাক, চারেরটা। দেখো 4 দাগের অঙ্কটা কি বলছে। 4 দাগের অঙ্কটা বলছে যে 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল হিসাব করে লিখি। 4 দাগের অঙ্কটা একদম 23 দাগের অঙ্কের মতো হুবহু, পুরো কপি, খালি অন্তর্বৃত্তটা না পরিবৃত্ত। তাহলে 4 দাগের অঙ্কটা কি পুরো 23 দাগের অঙ্কটার মতো কপি, কোনো চেঞ্জ নেই। তাহলে 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ, পরে আমরা দেখতে পাবো এটা কী ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল, পরিবৃত্ত সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের তোমার মানে সমবাহু ত্রিভুজের অতিভুজের ওপরেই ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হবে, তার মানে ব্যাসটা হয়ে যাবে 5 সেমি, ক্ষেত্রফল পেয়ে যাব পাই ইন্টু 5/2 তার হোল স্কোয়ার, ব্যাস অঙ্ক শেষ। চলো দেখে নিই। দেখো এই এঁকে নিয়েছি আগাটা, তাহলে এইটা হচ্ছে আমার সেই ত্রিভুজটা, বুঝলে। এবারে এটাকে আমি একটুখানি মানে একটু কায়দা করে এঁকেছি, এইভাবেই আঁকবে তোমরা। এইটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজটা, এটা হচ্ছে সমকোণটা, ঠিক আছে। ক্লাস 10-এ উঠলে বুঝে যাবে এভাবে কেন এঁকেছিলাম। তাহলে এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে সমকোণটা, এটা হচ্ছে 3 সেমি, এটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 5 সেমি। তাহলে আমি তোমাদেরকে বারবার বলেছি, আগেও বলেছি, এখনও বলছি, সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপরে ওই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র থাকে, অর্থাৎ এখানটায়। এবারে বিডিটা মধ্যমা ধরে নিয়েছি, তাহলে এইটা আর এইটা সমান, অর্থাৎ ব্যাসার্ধটা হয়ে যাবে এডি সমান সমান সিডি সমান সমান 5/2, কেননা পুরোটা তো 5, অতিভুজটা 5, তাহলে এইটুখানি হচ্ছে 5/2, এইটুখানি হচ্ছে 5/2, ডিটা হচ্ছে কেন্দ্র। তাহলে দেখো আমি এখানে দেখিয়ে দিয়েছি যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র এত, হ্যাঁ। তাহলে ব্যাসার্ধ সমান সমান 2.5 সেমি, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে পাই ইন্টু 5/2 তার হোল স্কয়ার। তার কারণ তোমার এই পরিবৃত্তের ব্যাসটা হচ্ছে তোমার এই সমকোণী ত্রিভুজের অতিভুজ 5, তাহলে এইটুখানি হচ্ছে 5/2 আর এইটুখানি হচ্ছে 5/2, তাহলে এটাই তো ব্যাসার্ধ তোমার, এটাই তো ব্যাসার্ধ। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে, পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু আর মানে এখানে কত 5/2, তাহলে পাই ইন্টু 5/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা হয়ে যাবে আমার রিকোয়ার্ড আনসার। চলো দেখে নিই। তাহলে দেখো আমার রিকোয়ার্ড আনসার হয়ে গেল তোমার 275/14, কাটাকুটি করে 19 পূর্ণ 9 14 বর্গ সেম। তাহলে এটাই হয়ে যাবে আমার রিকোয়ার্ড আনসার। তোমাদেরকে আমি 5 দাগের অঙ্কটা এসটি দিয়ে দিলাম, ঠিক আছে। তোমাদেরকে আমি 5 দাগের অঙ্কটা এসটি দিয়ে দিলাম, তোমরা এই অঙ্কটা করে দেখাবে আমাকে, ঠিক আছে। চলো।